رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما। আজকে হবে সবক নম্বর 17 ইকলাব তানবিন আর নুন সাকিনের তৃতীয় কায়দা। সবচেয়ে প্রথম বুঝে নেওয়াটা অত্যন্ত জরুরি। সুতরাং যদি কেউ মনোযোগ দিয়ে শোনে তাহলে তার বুঝে নেওয়া খুব আসান হয়ে যাবে। তাহলে বিষয়টা মনোযোগ দিয়ে শুনুন আর বোঝার চেষ্টা করুন। আর না বুঝতে পারলে আমি আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করবো যে কোন জায়গায় বুঝতে পারেননি। তখন আবার আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তো দেখুন, তানবিন আর নুন সাকিনের পরে যত কায়দা এসছে, তানবিন আর নুন সাকিনের প্রথম কায়দা কি? ইজহার। দ্বিতীয় কায়দা ইখফা। আজকে তৃতীয় কায়দা তানবিন নুন সাকিনেরই কায়দা। চলুন, তানবিন আর নুন সাকিনের তৃতীয় কায়দা হলো তানবিন আর নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। এটা শুনতে হয়তো একটু টেকনিক্যাল লাগলো, কিন্তু অনুশীলনে আমরা চলে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে কি বলতে যাচ্ছে। দেখুন, তানবিন কাকে বলে, নুন সাকিন কাকে বলে? যে কোনো শব্দের উপরে যদি দোজাবার থাকে বা দো জেদ থাকে বা দো পেশ থাকে, আমি আগেও বলেছিলাম দোজাবার দোজের দোপেশকে তানবিন বলে কোনো শব্দের উপরে নিচে থাকলে। আর নুন সাকিন কাকে বলে? নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। তো এই তানবিন আর নুন সাকিনের পরে যদি বা আসে, ঠিক আছে, যেমন মনে করুন এখানে দেখুন, এখানে কি এসছে? প্রথমে নুন সাকিন এসছে, নুন সাকিনের পরে কি এসছে? বা এসছে। এখানে দেখুন তানবিন এসছে, মিমের নিচে দোষের তানবিন, নুন সাকিনের পরে কি এসছে? বা এসছে। তো এই তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে বা কে আমরা বা পড়বো না, কি ধরবো? মিম ধরবো। মানে তানবিন আর নুন সাকিনকে নয়, বাকে বলছি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তানবিন ও নুন সাকিনকে আমরা মিমের দ্বারা পরিবর্তন করব, বাকে নয়। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়বো। কিরকম একটু শুনে নিন, তাহলে আপনাদের জন্য আরো আসান হয়ে যাবে। এখন একটু জড়িয়ে গেছে। তো দেখুন বিষয়টা আমি পড়ে দিচ্ছি প্রথম পড়া। দেখুন, মিম বাদি, মিম নুন জের মিম। আচ্ছা, এখানে একটা টেকনিক্যাল সমস্যা, সবাই শুনুন, ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন। মিম মিম জের বলেন অনেকে। তো এখানে তো কোরআনে মিম মিম থাকবে না, তো মিম নুন জের মিন, বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বা দি। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? নুন সাকিনকে আমরা পড়ার সময় তো নুন সাকিন বলছি, মিম নুন জের মিন। তারপরে বা যখন আসছে তখন আমরা মিম পড়বো, মিম বাদি, মিম, মিম বাদি। নুন সাকিনকে কিসের দ্বারা পরিবর্তন হচ্ছে? অর্থাৎ তানবিনকে মিমের দ্বারা। এই যে উপরে ছোট্ট মতো মিম এখন দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। এখন এটা নুরানি কায়দা পর্যন্ত সীমিত থাকবে, কিন্তু কোরআনে গিয়ে আপনাদের চিনে নিতে হবে। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে তাহলে নুন সাকিন ও তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। কিন্তু বানান করার সময় মিম নুন জের মিম পড়তে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? হ্যাঁ কিনা বলুন। মিউট খুলুন। জি হুজুর, হ্যাঁ, বুঝতে পারছি। চলুন, কেউ আছেন এরকম যে বুঝতে পারেননি? বুঝে বুঝে এসছে। চলুন, বুঝে মাশাল্লাহ। বুঝে তাহলে কিরকম পড়বেন দেখুন, আমি একটা পড়ছি, আপনারা শুনলে বুঝতে পারবেন, এরপর থেকে আপনারাই পড়তে পারবেন। দেখুন, মিম বাদি, মিম নুন জের মিন, বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বাদি। মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। বাইরের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আইনের উপর সাকিন এসছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দালের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি। আচ্ছা, এখানে ইজরাটা কি হলো সবাই মুখস্থ করে নিন, দুবার তিনবার শুনে মুখস্থ করবেন। শুনুন, আমি একবার আবারও বলছি, প্রথমবার বলেছি, দ্বিতীয়বার বলছি। দেখুন, নুন সাকিনের পরে বা এসছে, সবাই বলুন, নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে।
আবার বলছি শুনুন, নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, এবার সবাই হাত তুলুন, এবার থেকে আপনারা পারবেন, না পারলে আমি সাপোর্ট দেবো। আমি সবার হাত তোলা দেখতে চাই, কারণ সবাই বুঝতে পেরেছেন, মার্শাল্লাহ। চলুন চলুন, বাহ, খুব সুন্দর। তো প্রথমে ফারুক ভাই পড়ুন। কাফ জের কি, কাফ জের কি। কাফ জের কি, হুম। র, আলিফ জবর র, কি, র, না, কি এ টান হবে না, এটা তো হারাকাতের পড়া না। কাফ জের কি, র, আলিফ জবর র, কি র। র, কি, র, হুম। মিম, মিম দোজের মিন, হুম। কি র মিন। ত, কি, র, মিন, হুম। বা জবর বা, কি, র, মিন বা, কি র মিম বা। বুঝতে পারছেন কি হচ্ছে, কি র মিম বা। চলুন। কি, র, মিম বা, হুম। র জবর র, জবর র, কি, র, মিম বা র, র, র জবর র, কি, র, মিম বা র, র, হুম। কি, র, মিম বা র, র, হুম, তারপরে তাজ, তা দোজের তিন, কি, র, মিম বা র, র, তিন, কি র মিম বা র র তিন। এখানে মিম যখন বলছি তখন আমাদের একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, কেননা গুণনা যখনই হবে তখন একালিক তো হতেই হবে। তাহলে কি হলো, কি র মিম বা র র, বা র র তিন। কি, র, মিম বা র, র, তিন, মিম বলে গুণনা করুন। কি, র, মিম বা র, র, তিন, বা র র তিন। আচ্ছা, ইজরা করুন। কাফের, কাফের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, জাবারটি হলো আলিফ, তাকে আলিফ মাত্রা একে বলে, আলিফ আলিফ মাদ্দা মাত্রা, বলে। তাকে আলিফ মাত্রা বলে, আলিফ মাত্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। মিমের পরে বা মিমের এসেছে, নিচে, মিমের নিচে দোজের তানবিন এসছে। মিমের নিচে দোজের তানবিন এসেছে, তানবিনের পরে তানবিনের পরে বা বা এসেছে, এসছে, তাই তাই তানবিনকে তানবিনকে মিমের মিমের দ্বারা পরিবর্তন করে। তাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। বাহ, খুব সুন্দর। তারপরে বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো, জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের নিচে দোজের তানবিন এসেছে, তাই তানবিন তানবিন বালা, আর নুন সাকিনের আওয়াজ তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই। একই। শব্দের শেষে এসছে, ওই জন্য আমরা কি বলবো, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই। যেমন যেমন কিরামিন বাররতি, ইরমিম বা ররতিন। কিরামিন বাররতিন, রয় টান হবে না, বা ররতিন একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, করে নেবে না। জি, আচ্ছা। কিরামিন বাররতিন। হুম, ইরমিম বলে গুণনা করতে হবে, ঠিক আছে। জি। চলুন, নেক্সট পড়বেন শরীফ হোসেন ভাই, পড়ুন। মিম নুন জবর মাম, বা জবর বা, মাম বা, খ জের খি, মাম বা খি, দাল লাম জবর লা, মাম বা খিদা, বা খিলা, লা। মাম বা খিলা। তাহলে ওখানে গুণনা করতে হবে, ঠিক আছে, নুন সাকিনের ওখানটায়। হ্যাঁ, জি, বানান ইজরা করুন। মিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। নুন সাকিনের
ডান দিকে বা এসছে, নুন সাকিনের ডান দিকে নয়, নুন সাকিনের পরে। তাই নুন, ডান দিকে সরি, বললে নুন তাহলে সাকিনের পরে বা এসছে। মিম আসবে না, এরপরে মিম চলে আসবে। ডান দিকে বললে কোন হ্যাঁ, দিকে মিমটা হবে? ধরে। ডান হ্যাঁ, দিকে, এই দিকে চলে আসবে না। মিমটা ধরা হবে। আর বাম দিকে বললে কোথায় যাবে? নিচের জি। দিকে, এই দিকে চলে যাবে। চলুন তাহলে নুন সাকিনের পরে বলুন, সোজা হবে। হ্যাঁ, নুন নুন সাকিনের পরে বা এসছে, হুম। তাই নুন নুনকে, সাকিনের তাই নুন আওয়াজ সাকিনকে মিমের এর দ্বারা মতো হবে। পরিবর্তন করে নুনকে নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ টান দিয়ে গুণনা করে গুণনা পড়তে করে হবে। পড়তে হবে, হ্যাঁ বাস। তারপরে বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মাম বা হদি খিল, মাম বা খিলা, চলুন, খুব সুন্দর। মাম্বা খিলা। মাম বা খিলা। চলুন, সুন্দর হয়েছে। এরপরে পড়বেন এই পড়াটা, রুবেল শেখ ভাই পড়ুন। র জিন জবর রজ, আইন দু জবর আন, আইন দো, রাজিয়ান, দু জবর আন। জবর আছে না কি আছে দেখুন, দেখে পড়ুন। কি বলো তুমি? আইন দো পেশ আছে, পেশ। আইন দু পেশ উন, হুম। রাজি উন, রজ অম, রাজি উম, রজি উম নয়, রজ, ওটা সাকিন করতে রাজ, হবে জিমটা, রজ অম। রাজ উন, হুম। বা, রাজি উম, আইন জের, আইন ইয়াজের ই, বাই, রাজি রজ অম নয়, রজ অম বাই। রাজি ই, হচ্ছে না আপনার দাল আওয়াজ। শুনুন দুন, ভাই, রাজি বাই। আপনি একটু ফাঁকা জায়গায় যান, আপনার আওয়াজ অনেক কেটে কেটে আসছে। রজ অম বাই। আর তারপরে উপরে দাল দু পেশ দুন, রাজি বাই দুন, রজ অম বাই দুন। রাজি বাই দুন। হচ্ছে না। আইনের পরে, আইনের পরে ইয়া সাকিন এসছে, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিতে হবে, ওখানে আপনার হচ্ছে না। করুন। রাজি বাইদুম, রজ উম বলে গুণনা করতে হবে। রাজি বাইদুন, বাঈদুন, রজ বাইদুন, বাঈদুন। রাজি বাইদুন, বাঈদুন বললে হবে না, বাঈদুন টান দিতে হবে। বাইদুন। চলো নিচটা করুন। রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হবে হারাত, হারাতকে তাদের পড়তেও টান দেওয়া নিষেধ। জিম সাকিনের ডান দিকে জাবার এসছে, হুম। এ, জিমের উপরে জিমের উপরে, সাকিন এসছে, জিমের উপরে সাকিন আসছে, তাই সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে পড়তে হবে। হবে। আচ্ছা, এখানে একটা অন্য কায়দা আছে, সুন্দর কায়দা, সেই কায়দাটা কে বলতে পারবেন বলুন? আমরা সাকিন জজম আর হ্যাঁ ইয়েতে পড়েছি, কলকলায় পড়েছি, কি হবে বলুন? জিমের উপরে সাকিন এসছে, জিম হরফে কলকলার মধ্যে থেকে একটা, তাই একে কলকলা করে পড়তে হবে। রজ, রজ, আওয়াজটা কি হবে? ধাক্কা খেয়ে চলে আসবে, মাখরাজে রজ। ধাক্কা খেয়ে বেরিয়ে আসবে। রজ। তারপরে হ্যাঁ, তারপরে মেন কায়দা বলুন। আইনের উপরে, আইনের উপরে দু জবার আইনের উপরে তানবিন এসছে, দুজাবার নেই, আপনি দেখে পড়ছেন না। দু পেশ তানবিন এসছে, হুম। তানবিন ওয়ালা অক্ষরকে নুন সাকিনের সাথে, তানবিনের পরে বা এসছে, তানবিনের পরে বা আসছে, তাই তানবিনকে তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে। মিমের দ্বারা পরিবর্তন করে খালি গুণনা করে পড়তে হবে। চলুন বাহ, তারপরে বারো, বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হবে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ।
টান দেওয়া নিষেধ। ইয়া হুম। সাকিনের ডান দিকে জের আসছে, তাই একে একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। দালে, দালের উপরে দু দু জাবার দু পেশ তানমিন এসছে। তানমিন আর নুন সাকিনের অক্ষর একই, আওয়াজ আওয়াজ একই। আওয়াজ একই। তাই যেমন যেমন রাজিউম বাইদুন, বাঈদুন। বাইদুন। প্র্যাকটিস করতে হবে আপনার, বুঝতে পারছেন? চলুন নেক্সট পড়বেন সিরাজ শেখ ভাই, পড়ুন। সিরাজ শেখ ভাই। আচ্ছা, উনি ব্যস্ত আছেন। তাহলে কে পড়বেন? আব্দুর রেজাউল খান ভাই, পড়ুন। মিউট খুলুন। বিসমিল্লাহির রহমানির বাহ, রহিম। মাশাআল্লাহ, খুব সুন্দর, এই ভাইটি মনে রেখেছেন। বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। আল্লাহ আপনার পড়াশোনায় বরকত দান করুন, হায়াতে বরকত দান করুন, রিজিকে বরকত দান করুন। চলুন। সিন জসা, সিন জসা, মিম ইয়াজির মি, সিমি, সিন যাবার সা বললেন, সিমি, সি কি করে হচ্ছে? সিন যাবার সা, মিমিয়াজের মি, সামি। সামি, সিন জসা, মিম ইয়াজির মি, সামি, হুম। গায়ন, গায়ন, আইন গায়ন আইন ওয়াপেস, আইন আয়ন, দোপেশ। আয়ন ওয়াপেস, আইন আয়ন দুপেস দোপেশ। উ, আয়ন দুপেস উ, আইন দোপেশ অন। আয়ন দুপেস উন, সামি অন। সাই, সামিউন, হুম, তারপরে সামিউন, বা যাওয়ার বা, আয়- বা যাওয়ার বা, সোয়াদ জিস, সোয়াদ ইয়াজির সি, সোয়াদ ইয়া রজের বা, সির। সোয়াদ ইয়াজির, সোয়াদ ইয়া রাজির সি, ইয়াসি, বাসির। বাসির, পুরোটা একসঙ্গে কি হবে? সামি, সামি, বলুন, চেষ্টা করুন। অন্তত ভুল বলুন, আমি বলে দেবো। সামিউন, বাসির, এই তো ঠিক হলো, আপনি ভয় ভয় করে বলছেন অথচ ঠিক বলেছেন। সামিউম বাসির। বাসি, ইজরা করুন এবার। সামি, সিমের পরে, সিমের উপরে যাওয়ার এসছে, সিমের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান দিয়ে নিষেধ, তাড়াতাড়ি পড়তে। হুম। মিমের নিচে জের এসছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। এগুলো ইয়া এগুলো সেখানে ডান দিকে জের এসছে, এগুলো আমার বলা উচিত না, তাও বলে দিচ্ছি, বলুন। ইয়া সেখানে ডান দিকে জের এসছে, জেরটি হচ্ছে জেডটি নয়। যে, এই ভুলটা একদম যে করবেন না। একে ইয়ামাদ্দা বলে। ইয়া, একে ইয়া মাদ্দা বলে। হুম। ইয়ামাদ্দাকে ইয়া, ইয়া মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। করতে করতে হয়। এটা হচ্ছে মেন কায়দা, এটা বলুন দেখি। আইনের উপরে আইনের পরে দু পেশ এসছে, দোপেশ কি হয়? দু পেশ, তানবিন এসেছে। দু পেশ তানবিন এসেছে, তানবিনের পরে তানবিনটি, তানবিনের পরে বা এসছে, তাই তানবিনকে বাটিকে, তাই তানবিনকে একালিপ মিমের দ্বারা পরিবর্তন করে। মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ টান দিয়ে পড়তে হবে, হুম। একালিপ গুণনা করে পড়তে হবে। একালিপ গুণনা করে পড়তে হবে। হুম, তারপরে বায়ের উপরে সোহাদের নিচে যে, বায়ের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে বিনা গুণনায় পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আপনি তাড়াতাড়ি পড়তে হারাকাতের হবে, ইজরা টান দিয়ে মুখস্থ নিচে। করেননি, কি করে হয় বলুন? তারপরে বলুন ইয়া সাকিনের ডান দিকে ইয়া সেখানে ডান দিকে হারাকাত এসছে, হারাকাত থেকে জের এসছে, জের। যে, জের এসছে, জেরটিকে বিনা গুণনায় পড়তে হবে,
পড়তে সব হবে। জায়গায় বিনা গুণে পড়তে হয় না ভাই। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, সেটা হচ্ছে ইয়া মধ্যের বুঝছি। ইজরা। আপনি ইজরা ইয়ে মুখস্থ মাদ্দাকে করছেন না, আমি বুঝতে পারছি। ইয়ে মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একালিক পরিবহন টান দিয়ে পড়তে হবে। রয়ের উপরে সাকিন এসছে, জি, জয়ের উপর সাকিন এসছে, সাকিনটি সাকিনাল অক্ষরকে সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের বিনা অক্ষরের গুণা সাথে মিলিয়ে পড়তে হবে। ডান দিকে অক্ষর থেকে মিলিয়ে সবগুলো পড়তে বিনা হবে। গুণায় পড়তে হয় না ভাই, ইজরা মুখস্থ করতে হয়, আন্দাজে বললে হয় না। ঠিক আছে, মুখস্থ করুন আপনি পিছনের ইজরাগুলো। বিশেষ করে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, হরফে লিন, আর তারপরে ইখফা, ইজহার, আজকের হচ্ছে ইকলাব, এগুলো সব মুখস্থ করবেন। ইজরা আপনি মুখস্থ করছেন না, ঠিক আছে? তাহলে একসঙ্গে কি হচ্ছে? সামিউম বাসীর। সামিউন বাসির। চলুন, শেষেরটা পড়বেন। আইজুল ভাই পড়ুন শেষেরটা। আইজুল ভাই। হ্যাঁ জি বলছি। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজাম্বি বা বিজাম বা- বিহিম। বিজাম্বিহিম। হুম, বানান করুন। বাজের বি, জা, জাল যাবার যা, জাল নুন জবর জান। জাল নুন দু জাল নুন যাবার জান। হুম, বিজাম বা বাজের বি। বিজাম বাজের বি, হা, হা মিম জের হি, হামিম হিম, জের হিম। হিম। বিজাম বিজাম বিহিম। বিজাম্বিহিম। চলুন ইজরা করুন। বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জায়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, নুন, নুন সাকিনের, পরে নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন নুন সাকিনকে, সাকিনকে। হুম, নুন সাকিনকে, নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুণনা করে পড়তে হয়। বাহ, খুব সুন্দর। তারপরে বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, ও ও মিম, হায়ের নিচে মিমে জের এসছে। হায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, মিমের উপর সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন। যেমন জাম বিহিম। চলুন, সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আজকের আপনারা বুঝতে পারলেন ইকলাব কি জিনিস। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। ঠিক আছে। আচ্ছা, আহ সাইফুল ইসলাম ভাই, আপনি নিচে চলে আসুন। ইকলাব কাকে বলে বলুন আপনি। আমি শুরু থেকে দু তিনবার চারবার বলেছি, চেষ্টা করুন দেখি। সাইফুল ইসলাম ভাই। আচ্ছা, উনি হয়তো ব্যস্ত আছেন, ছেড়ে দিন। সাকিনুর ভাই বলুন। হুজুর, হুজুর আমি শুরুতে ছিলাম না, আমি মধ্য থেকে জয়েন হচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ক্লাসের শেষে ভিডিও দেখে পড়া করে নেবেন, হ্যাঁ? ঠিক আছে। চলুন, সাকিনুর রহমান ভাই বলুন ইনকিলাব কাকে বলে। হুজুর, মিউট খুলুন। হুম, বলুন। একবার গোড়াটা বলে দেন। তানবিনের নুন সাকিনের পরে যদি তানবিন আর নুন সাখানোর পরে যদি বা আহ, আসে, বা আসে, তাহলে তাহলে
তাহলে মিম দ্বারা তাকে তানবিন ও পরিবর্তন, নুন সাকিনকে তানবিন বা নুন সাকিনকে মিম দ্বারা মিমের দ্বারা পরিবর্তন, পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে একে ইকবাল বলে। ইকবাল নয়, ইক- ইকলাব। ইকলাব বলে। চলুন, ইকবাল নয়, তাহলে কি হবে? ইকলাব। মুখস্থ করে নেবেন ইকলাব। এটা, হ্যাঁ? হ্যাঁ, এটাই ইকলাব। হচ্ছে ইজরা, এটা একটু মুখস্থ করে নিলে হয়ে যাবে। ক্লাসের মধ্যে যদি আপনি 5 থেকে 7 বার নিজে নিজে রোটে রোটে পড়েন তাও মুখস্থ হয়ে যাবে, বেশি 5 মিনিট লাগবে না, ঠিক আছে? আচ্ছা, আর কে বাকি আছেন? আচ্ছা, যারা বাকি আছেন হাত তুলুন দেখি। সিরাজ শেখ ভাই আছেন? সিরাজ শেখ ভাই, আচ্ছা উনি নেই। কারোর পড়া ধরা হয়নি এখনো পর্যন্ত, কে কে বাকি আছেন হাত তুলুন দেখি, যাদের পড়া শুরু থেকে একবারও ধরা হয়নি। আচ্ছা, আব্দুল রেজাল খান ভাই, সাইফুল ইসলাম ভাই তো দেরিতে এসেছেন, রুবেল শেখ ভাই, চলুন সবার পড়া ধরা হয়ে গেছে। হ্যাঁ, এই রজম বা আইদুন এই পড়াটা সম্ভবত আমরা পড়ে এসেছি। দেখি একবার উপরে গিয়ে, হ্যাঁ এই দেখুন, রজম বা আইদুন আমরা পড়ে এসেছি। তাহলে ওটা পড়ার দরকার নেই, আপনারা সুন্দর করে পড়ে নেবেন বাড়িতে এই পড়াটা বিশেষ করে। আচ্ছা, এখন 15, 16, 17 নম্বর মাখরাজের অনুশীলন করবো। চলুন, আজকের অনেকটা সময় পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমরা পুরোনো পড়াও পড়বো, আগের দিনে যে মাখরাজগুলো ছেড়ে গিয়েছিল আজকে ওটাও পড়ে নেবো ইনশাল্লাহ। চলুন এখন একটু মাখরাজ পড়ে নেওয়া যাক। প্রথমে আমরা আগের দিনের পড়া একটু রিভাইজ করে নেবো, মানে মাখরাজগুলো যেগুলো রিভাইজ করার কথা ছিল ওগুলো তো হয়নি। 5 পর্যন্ত হয়েছিল সম্ভবত, তাই না? মিউট খুলে বলুন কত পর্যন্ত হয়েছিল। যে 5 পর্যন্ত হয়েছে। হুম, তো দেখুন, 5 পর্যন্ত হয়েছিল। 5 নম্বর মাখরাজ ছিল জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে ঠিক কোন জায়গাটাতে দেখে আসি চলুন। জিভের গোড়া আসলে এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় জিভের গোড়া হয়। এর থেকে যদি একটু আগে বাড়া যায় তার মানে পুরো এই জায়গাটা হবে, ঠিক আছে? আর তার বরাবর উপরের তালু এই জায়গাটা, তাহলে আমাদের কোথায় টাচ করতে হবে? জিভের গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার থেকে উপরের তালুতে টাচ করতে হবে, করে কি উচ্চারণ হবে? কাফ। সবাই বলুন, কাফ, কাফ, কাফ। আয়না দেখে প্র্যাকটিস করতে হবে, বড় করে হাঁ করে দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কাফের মাখরাজ হলো। এবার দেখুন 6 নম্বর মাখরাজে এক জায়গা থেকে 3টি শব্দ একসঙ্গে উচ্চারণ হয়, বিরাট মজার জিনিস এটা দেখুন। 6 নম্বর মাখরাজ, জিভের মাঝখান, মাঝখান কোনটা আমি আশা করি আপনাদের বলে দিতে হবে না, আর দেখেও দিতে হবে না। জিভের মাঝখান আর তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে একদম পুরো চেপে উচ্চারণ হবে। জিম, শিন, ইয়া। বলুন, জিম, শিন, ইয়া। জিভের মাঝখান কোনটা আপনারা সবাই জানেন, ওই জায়গাটা তার বরাবর উপরের তালুর সঙ্গে টাচ হবে, লেগে উচ্চারণ হবে জিম, শিন, ইয়া। আচ্ছা দেখুন 7 নম্বর মাখরাজ দেখুন, জিভের কিনারা। কিনারা কি জিনিস আমি আপনাদের শুরুতে দেখিয়ে দিয়েছিলাম, এই জিভের কিনারা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের, চলুন। এই দেখুন, এটা হচ্ছে জিভ, ঠিক আছে? আর যদি কিনারা বোঝায় তাহলে কি বুঝবো আমরা? এই যে সাইডে এইগুলো হচ্ছে কিনারা, ঠিক আছে? তো এই কিনারাটা কোথায় টাচ হবে? লেগে উচ্চারণ হবে জদ, দেখুন। জিভের কিনারা তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়া, উপরে মাড়ির দাঁত তার গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারণ হবে গদ। এই জদ আর দদ নিয়ে অনেক মারামারি হয়, আসলে মারামারির বিষয় নয়। আসল উচ্চারণ হচ্ছে জিভের কিনারাটা যদি দাঁতের উপরে, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লেগে উচ্চারণ হয়, সঠিকভাবে হয়, তাহলে ওটাই হচ্ছে জদের আসল উচ্চারণ। এটা অনেক মানুষের জিভ ঘোরে না, উচ্চারণ করতে পারেন না, তাই একটু ছাড় দেওয়া আছে। কেউ জদ বলেন আর কেউ দদ বলেন, ঠিক আছে? আসল উচ্চারণ গদ। চলুন, এটা প্র্যাকটিসের বিষয়, অনেক প্র্যাকটিস করতে হবে। 8 নম্বর মাখরাজ দেখুন, 8 নম্বর মাখরাজ হলো জিভের আগার কিনারা। আমরা জিভের সাইডে পড়েছি না, ওটা কিনারা, এবার জিভের আগার একদম সামনে, ওই আগার কিনারা এবং সামনের উপরের দুই দাঁত, সামনের উপরে যে দুই দাঁত দেখতে পাচ্ছেন, উপরের দুই দাঁত, ওই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে
লাম, লাম। দেখুন এখানে দেখা যাচ্ছে বলে আমি দেখানোর চেষ্টা করছি। লাম। ব্যাস, এই হচ্ছে লামের মাখরাজ। মাখরাজ শব্দের মানে কি বলেছিলাম? কে বলতে পারুন? হাত তুলুন দেখি, মাখরাজ শব্দের মানে কি? কেউ বলতে পারবেন না মাখরাজ শব্দের মানে কি? বলুন মাখরাজ শব্দের মানে। রুবেল শেখ ভাই বলুন মাখরাজ শব্দের মানে কি? প্রথম হাত তুলেছেন। শুদ্ধভাবে পড়ানো। হুম হুম, একদম নয়, হয়নি। তারপরে কে আছেন? আইজুল ভাই বলুন। উচ্চারণের উৎপত্তিস্থল। হ্যাঁ, এই হচ্ছে পারফেক্ট। উচ্চারণের উৎপত্তি স্থল, অর্থাৎ হারফ কি নিকালনে কি জায়গা, অর্থাৎ কোন শব্দটা কোন জায়গা থেকে উৎপত্তি হচ্ছে, কোন জায়গা থেকে বার হচ্ছে, এটা হচ্ছে খুব শুদ্ধ ভাষা। ওই জন্য অনেকের বুঝতে অসুবিধা হবে। অর্থাৎ নিকালনে কি জায়গা, কোন শব্দটা কোন জায়গা থেকে বের হয়, অর্থাৎ উচ্চারণ স্থল, উচ্চারণের জায়গা। ঠিক আছে, এটাকে মাখরাজ বলে। চলুন। হ্যাঁ, 9 নম্বর মাখরাজ কি? জিভের আগা এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় নুন। জিভের আগা কোনটা? জিভের কিনারা তো একদম সামনে, আর তার চেয়ে একটু আগে হচ্ছে জিভের আগা, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারণ হবে নুন। নুন। সবাই বলুন নুন। এ হচ্ছে নুনের মাখরাজ। 10 নম্বর মাখরাজ, জিভের আগার উল্টো পিঠ। জিভের আগা কোনটা সবাই আমরা জানি, সেটা যদি উল্টাই তার উল্টো পিঠ, আর তার বরাবর উল্টিয়ে আমরা উপরের দিকে তালুর সঙ্গে টাচ করব, টাচ করে তবে রয়ের সঠিক উচ্চারণ হবে। ঠিক আছে, জিভের আগাটা উল্টানোর চেষ্টা করুন। এটা এটা হচ্ছে আয়না থেকে প্র্যাকটিস করলে সবচেয়ে সুন্দর হবে। জিভের আগার উল্টো পিঠ এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় র। 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 প্রথমে র বলতে গেলে বোবাদের মতো শোনাবে, কিন্তু ওটা হচ্ছে পারফেক্ট উচ্চারণ। র। ঠিক আছে। 11 নম্বর মাখরাজ দেখুন, জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয়। জিভের আগা কোনটা? এটা আমরা সবাই জানি। সামনের উপরের দুই দাঁতের আগা, মানে দুই দাঁতের গোড়া, এর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় ত, দাল, তা। ত, দাল, তা। ত, দাল, তা। চলুন, এটা হচ্ছে 11 নম্বর মাখরাজ হলো। 12 নম্বর মাখরাজ হচ্ছে, এটা সম্ভবত আজকে নতুন হবে, 12, 13, 14, তাই না? আজকের সবক কোনটা ছিল? 12, 13, 14 তো, না 13, 14, 15? আচ্ছা, পড়িনি আমরা, 14 পর্যন্ত পড়িনি। চলুন। জিভের আগা এবং, আজকে অনেক সময় আছে তো তাই, জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় গ, জাল, সা। এর আগের বার আমরা কি পড়েছিলাম? জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। এখন দেখুন, জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে, এই গোড়া উপরে মাড়ি, মাড়ির সঙ্গে গোড়া হচ্ছে না, দাঁতের গোড়া মাড়ি, এখন দাঁতের আগা, এই জায়গাটা টাচ হবে, জিভের আগাটা। জিভের আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে র, জাল, সা। র, জাল, সা। বলুন, চেষ্টা করুন। চলুন, এই হচ্ছে 12 নম্বর মাখরাজ। নিচে চলুন, 13 নম্বর মাখরাজ পড়ি। 13 নম্বর মাখরাজ হচ্ছে, জিভের আগা এবং সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় জা, সিন, সদ। জিভের আগাটা সামনের উপরের, সামনের উপরের এবং নিচের, উপরের দাঁত আর নিচের দাঁত, দুটো দাঁতের আগা, উপরের দাঁতের আগা, নিচের দাঁতের আগা, এর মাঝখানে জিভটা লাগবে, লাগিয়ে সিডির মতো উচ্চারণ হবে। ঠিক আছে, জা, সিন, সদ। বলুন, জা, সিন, সদ। এই তিনটে মাখরাজ এই একই জায়গা থেকে হয়। তাহলে সামনের উপরের দাঁতের আগা, নিচের দাঁতের আগা, আর জিহ্বার আগা, তিনটে একসঙ্গে লাগবে, লেগে চেপে সিটির মতো আওয়াজ হবে জা, সিন, সদ। ঠিক আছে। চলুন, 13 নম্বর মাখরাজ হলো। 14 নম্বর মাখরাজটা দেখে নিই। 14 নম্বর মাখরাজ সবচেয়ে সোজা। দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান থেকে, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান থেকে উচ্চারিত হয় ওয়াও। ওয়াও যখন আমরা বলবো দুটো ঠোঁট মিলবে না, তাহলে বলুন ওয়াও। বলুন
ওয়াও। আপনার দুটো ঠোঁট যেন না মেলে, সবাই বলুন ওয়াও। একদম সহজ মাখরাজ। তাহলে 15 নম্বরটাও মাখরাজটা পড়ে নিই আর 16টাও পড়ে নেবো, কারণ এগুলো খুব সোজা। তাহলে 15 নম্বর মাখরাজ কি হচ্ছে? দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারণ হয় মিম। দুই ঠোঁটের শুকনো অংশ কোন দিকে? সামনের দিকে হয় না? মিম, মিম। দেখুন, দুই ঠোঁটের শুকনো অংশ সামনের দিকে হচ্ছে, তাই না? মিম। আর দুই ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারণ হয় বা। বা। দুই ঠোঁটের ভিজে অংশ থেকে উচ্চারণ হয় কি? বা। একদম আসান। আজকে এই পর্যন্ত থাক, চলুন। 16 নম্বর মাখরাজ পর্যন্ত আজকের হয়ে গেল। আচ্ছা, 17 নম্বর মাখরাজ পর্যন্ত অনুশীলন করতে বলেছে, আর একটা করে নি, চলুন। আচ্ছা, নিচের ঠোঁটের ভিজে অংশ, আর একটাই বাকি আছে, আজকে সবগুলো করে নি, চলুন। নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় ফা। নিচের ঠোঁটের ভিজে অংশ আর সামনের উপরের দুই দাঁতের আগা, এইটা নিচের ঠোঁটের যে ভিজে অংশটা উপরে দাঁতের আগার সঙ্গে টাচ হবে, লেগে কি হবে? ফা। সবাই বলুন ফা। ফা। সাকিনুর রহমান ভাই, হচ্ছে না? নিচের ঠোঁটের ভিজে অংশটা উপরের দুটো দাঁতের আগার সঙ্গে লাগবে। ফা। ফা। আয়না থেকে প্র্যাকটিস করতে হবে, তবে সুন্দর হবে, ঠিক আছে? ফা। আর সবচেয়ে শেষ মাখরাজ এবং সবচেয়ে আসান মাখরাজ, 18 নম্বর মাখরাজ হচ্ছে মুখের খালি অংশতে উচ্চারণ হয় আলিফ। আলিফ। একদম সিম্পল, আর কিছু বলার নেই, চলুন। তাহলে আমাদের মাখরাজের পর্ব শেষ। এখন আপনার নিজের দায়িত্বে প্রত্যেকদিন দুটো হোক তিনটে হোক, এখন আর কিছুদিন বাকি আছে আপনাদের হাতে, কিছুদিন, 2 সপ্তাহ তো। এই 2 সপ্তাহের মধ্যে আপনারা, 1 সপ্তাহের মধ্যে আপনারা মাখরাজ মুখস্থ নিন। মনে করুন 2 সপ্তাহ হাতে নেই, একটা সপ্তাহ তো আপনারা অন্যান্য পড়া করতে হবে। একটা সপ্তাহে প্রত্যেক দিন তিনটে করে মাখরাজ মুখস্থ করুন। 3 7 21টা হয়ে যাবে, এখানে 18টা রয়েছে, ঠিক আছে? যদি তিনটে করে টার্গেট করেন, সপ্তাহ শেষ হওয়ার আগে আগেই মুখস্থ হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত মাখরাজের মস্ক হয়ে গেল আমাদের। আচ্ছা, চলুন তাহলে আজকের 16 নম্বর সবক, এই 17 নম্বর সবক ইকলাব এখানেই শেষ। আর এর সঙ্গে সঙ্গে আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মাখরাজ অনুসরণ করলাম, অর্থাৎ একদম পুরো 18 নম্বর মাখরাজ পর্যন্ত আমরা পড়ে নিলাম। আর একটু রিভাইজ হয়ে গেল, পরের বার আবারও যদি সময় পাই ইনশাল্লাহ রিভাইজ করে নেব। আগের দিন আপনারা সুন্দর করে পড়া করে আসবেন। এখন আপনাদের পড়া ধরবো, চলুন। তার আগে এখানে রেকর্ড পর্যন্ত শেষ, আপনারা সুন্দর করে পড়া করে আসবেন। জাযাকাল্লাহু খাইর।